সালাম আলাইকুম। আমরা ফৌজদারি কার্যবিধি নিয়ে পড়ছিলাম। ফৌজদারি কার্যবিধির গতকালকে ক্লাস পর্যন্ত মনে হয় আমরা 144 ধারা পর্যন্ত দেখেছিলাম যে 144 ধারা কি জিনিস, কখন জরুরি অবস্থা জারি হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আজকে আমরা 145 থেকে, অর্থাৎ স্থাবর সম্পত্তি সম্পর্কিত যে বিরোধ, এটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে কি বলা আছে দেখেন। আহ, বিশেষ করে এই মামলাটা, 145-এর মামলাটা আপনার হলো জেলা ম্যাজিস্ট্রেট বা আহ, সরকার কর্তৃক ক্ষমতাগত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এই মামলাটা করা হয় যখন দেখা যাচ্ছে কোনো ভূমি, পানি বা বা কোনো জায়গাতে শান্তিভঙ্গের আশঙ্কা আছে, অথবা আপনি বেদখল হয়ে গেছেন। 2 মাসের মধ্যে আপনাকে মামলাটা বা আপনাকে বেদখল করা হয়েছে, তখন আপনি এই মামলা করলে আপনি একটা প্রতিকার পাবেন। এই হলো মোটামুটি কথাবার্তা, যা শুধু এখানে দখল বেদখল দেখা হয়। যেমন আপনারা এসআর অ্যাক্টের 9 ধারায় দেখতেন, শুধুমাত্র দখল বেদখলের গল্পগুলোই আলোচনা করা হয়। সেম ভাবে আপনার 145-এর মামলাতেও এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে 145-এর যেই উপধারাগুলো আছে, যদি সম্ভব হয় উপধারাগুলো একটু জানার চেষ্টা করবেন, স্পেশালি কোন উপধারাতে কি আছে। তো সেটা হলে একটু বেশি ভালো হয়। আর যদি মনে করেন যে না, এমনিতেই একটু দেখবো, তাইলে কোনো সমস্যা নাই। দেখেন, আমরা একটু তাহলে একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। বিস্তারিত কি বলা আছে যে 145-এর স্থাবর সম্পত্তি জমি জমা নিয়ে বিরোধ দেখা দিলে, তার ফলে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে 145 জেলা ম্যাজিস্ট্রেট সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আদেশ দিতে পারে। ফৌজদারি কার্যবিধির 145 ধারার প্রসিডিং রুজু করার জন্য নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। তাহলে পুলিশ প্রতিবেদন বা তথ্যের ভিত্তিতে কার্য করা, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে 145 ধারা জারি করতে পারে। সুতরাং সউদ্যোগে ম্যাজিস্ট্রেট 145 ধারা জারি করতে পারে না, এটা একটু মাথায় রাখতে পারেন। পরীক্ষায় আসতে পারে সোমোটু হয়ে, অর্থাৎ সউদ্যোগে ম্যাজিস্ট্রেট কি 145-এর কোনো আদেশ জারি করতে পারে কিনা। বরং এক্ষেত্রে পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্য থাকতে হবে। তাহলে ভূমি নিয়ে বিরোধ, ভূমি নিয়ে অনেক বিরোধ, যে 145 অর্থাৎ 145 ধারা জারির জন্য দুটি আবশ্যিক শর্ত হলো ভূমি, পানি বা সেটার সীমানা সংক্রান্ত বিরোধ থাকা, এবং উক্ত বিরোধের কারণে শান্তিভঙ্গের সম্ভাবনা থাকা। বিরোধটি ভূমি অর্থাৎ জমি, জলাশয় এবং সীমানা ইত্যাদি সম্পর্কিত হতে হবে। এখানে জমি বা পানি বলতে দালান, বাজার, মৎস্য খামার, ফসল বা জমিতে উৎপন্ন অন্যান্য দ্রব্য এবং এইরূপ কোনো সম্পত্তির খাজনা, লভ্যাংশ ইত্যাদি অন্তর্ভুক্ত হবে। তাহলে এই বিষয়গুলো, এই জন্য জমি বা পানি বলতে কি বুঝায় এগুলো একটু দেখলেন একবার। যে জমি পানি বলতে দালান, বাজার, মৎস্য খামার, ফসল জমিতে অন্যান্য যে উৎপন্ন যে দ্রব্য আছে, এইরূপ কোন সম্পত্তির খাজনা বা লভ্যাংশ অন্তর্ভুক্ত হবে। ওকে, এখন আমরা দখলদার নির্ধারণ 145-4 বলতেছে 145 ধারার আদেশের অব্যাহতি পূর্ববর্তী 2 মাসের মধ্যে যে পক্ষকে বলপূর্বক বা বেআইনিভাবে বেদখল করা হয়েছে, ম্যাজিস্ট্রেট উক্ত বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখে দখলদার বলে মনে করবে। তাহলে কি বলছে, 145 দ্বারা আদেশের এই দেওয়ার আগে পূর্ববর্তী 2 মাসের মধ্যে যে পক্ষকে বলপূর্বক বা বেআইনিভাবে বেদখল করা হয়েছে, ম্যাজিস্ট্রেট উক্ত বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখে দখলদার বলে মনে করবে। তাহলে বোঝা যাচ্ছে যে 2 মাস সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, কয়দিনের মধ্যে আপনাকে বেদখল করা হয়েছে মামলার? 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে যে দখলে ছিল
উনি এই 145 ধারার আদেশের পূর্ববর্তী 2 মাসের মধ্যে যে পক্ষকে বলপূর্বক বেআইনিভাবে বেদখল করেছে ওনাকে দখলদার মনে করবে। 145 ধারার যে আদেশ দিতে পারে, এটা 145-6 বলতেছে, 145 ধারা 4 যে পক্ষকে ম্যাজিস্ট্রেট দখলে ছিল মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে আইনত পন্থায় তাকে উচ্ছেদ না করা পর্যন্ত সেই পক্ষকে দখলের অধিকারী মর্মে ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করবে। তাইলে আইনত পন্থায় যেই পক্ষকে দখলের অধিকারী মর্মে ঘোষণা করবে ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করবে। এবং আইনত পন্থায় উচ্ছেদ বলতে বুঝাইতেছে এখানে আইনগতভাবে আপনি একটা সত্তাসহ দখল পুনরুদ্ধারের মামলা করেছেন, তখন আদালত আইনতভাবে আপনাকে উচ্ছেদ করতে পারে, সেটা ভিন্ন। কিন্তু আইনতভাবে উচ্ছেদ না করা পর্যন্ত যে পক্ষকে দখলের অধিকারী মর্মে ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করবে। উক্ত দখলে সকল প্রকার ব্যাঘাত ঘটানো নিষিদ্ধ করে আদেশ প্রদান করবে। বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল হওয়া পক্ষকে আহ, দখলের পুনর্বহাল করতে পারবে। তাহলে আমরা এখানে একটা মামলার রেফারেন্স দেওয়া আছে, দেখেন এখানে শর্তের বিবেচনা করবে না, এটা আপনাদের এই এই 145 ধারাতে জানাটা জরুরি। 9 ধারাতে যেমন সত্য নিয়ে বিবেচনা করে না, সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1908-এর 9 ধারা অনুযায়ী কখনো আপনাকে সত্যের বিবেচনা করে না, আপনি দখল ছিলেন কি ছিলেন না সেই বিষয়টাই বিবেচনা করে। তেমনি এখানেও 145 ধারায়ও জবেদা খাতুন বনাম মমতাজ বেগম 45 ডিএলআর এডি 31 মামলায় বলা হয়েছে 145 ধারার কার্যক্রমে ম্যাজিস্ট্রেটের সত্যের প্রশ্ন নির্ধারণ করে না, মালিকানার বিরোধ নির্ধারণে করা বা 145 ধারার কার্যক্রম আওতা বহির্ভূত। সুতরাং 145 ধারায় যিনি দখলে ছিল তাকেই দখল অর্পণ করবে। কে দখলের অধিকারী বা উক্ত সম্পত্তি কার সত্ত্ব আছে সেটা নির্ধারণ করার কোনো সুযোগ 145 ধারার নেই। তাইলে জেনে রাখা ভালোতে আমরা দেখি যে বিরোধী ও বিষয়বস্তু বা সেটার নিকট প্রকাশ্য স্থানে 145 ধারা আদেশের এক কপি লটকাইয়া দিতে হবে। যদি কি করতে হবে, বিরোধীয় বিষয়বস্তু বা সেটার নিকট কোনো প্রকাশ্য স্থানে আপনার কি করতে হবে, 145 ধারা আদেশের এক কপি লটকাইয়া দিতে হবে। 145-3 বলা আছে। এবার দেখেন 145 ধারার কার্যক্রমের কোনো পক্ষ মৃত্যুবরণ করলে ম্যাজিস্ট্রেটের মিটের প্রতিনিধি উক্ত কার্য দ্বারা পক্ষভুক্ত করতে পারে। কেউ যদি মারা যায় 145 ধারার মামলা দায়ের করে ওই পক্ষরা অর্থাৎ যে মিটের প্রতিনিধি উক্ত কার্যধারার পক্ষভুক্ত করতে পারে অথবা অনুসন্ধান চলমান থাকবে। তাহলে এই কার্যধারার উদ্দেশ্য যদি প্রশ্ন উঠে যে মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধিকে সেই ব্যক্তির মৃতের বৈধ প্রতিনিধি হিসেবে দাবিকারী সকল ব্যক্তিদের পক্ষভুক্ত করা হবে 145-7। 145 ধারার বিষয়বস্তু কোনো সম্পত্তির ফসল বা অন্য কোনো উৎপন্ন দ্রব্য দ্রুত বা প্রাকৃতিকভাবে নষ্ট হতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি যথাযথ হেফাজত বা বিক্রয়ের আদেশ দিতে পারে এবং অনুসন্ধান সমাপ্ত হওয়ার পর উক্ত সম্পত্তি বা সেটার বিক্রয়লব্ধ অর্থ বিলি বন্টনের আদেশ দিতে পারে। 145 ধারার 8 বলা আছে। এরপরে 145 ধারার কার্যধারায় যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট সাক্ষী হাজির হওয়ার বা কোনো দলিল বা বস্তু হাজির নির্দেশ দিয়ে সমন প্রদান করতে পারে। সমন বলা আছে 8-এ। তাহলে ফৌজদারি কার্যবিধির 145 ধারার ম্যাজিস্ট্রেট প্রায় দেওয়ানি ইখতিয়ার প্রয়োগ করে। প্রায় দেওয়ানি মানে কি, এটা আধা দেওয়ানি আধা ফৌজদারি, এটাই বলা আছে প্রায় দেওয়ানি ইখতিয়ার প্রয়োগ করে। তাহলে ফৌজদারি কার্যবিধির 145 ধারার কার্যক্রম কোনো ফৌজদারি কার্যক্রম না, 145 ধারার গৃহীত কার্যক্রম প্রায় নির্বাহী কার্যক্রম যার উদ্দেশ্য হলো গণশান্তি ভঙ্গ প্রতিরোধ করা। তাহলে আমরা বিষয়গুলো বুঝে গেলাম। তাহলে এটা একটা আধা দেওয়ানি আধা ফৌজদারি মামলা, ঠিক আছে, এটা অন্যান্য যে কোনো একটা। আশা করছি আপনারা 145 ধারা বুঝে গেছেন কখন 145 ধারার আপনারা মামলা রুজু করবেন। 2 মাসের আগে যে দখলে ছিল
তাকেই দখল ঘোষণা করবে, এখানে কোনো শর্ত বা আদার্স কিছু দেখবে না। ঠিক আছে, আমরা একটু দেখার চেষ্টা করি বিগত সনে কি প্রশ্ন আসছে। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 145 ধারা অনুসারে কার্যধারায় প্রতিপক্ষ মারা গেলে তাহলে কি করবে? আপনার মৃতের প্রতিনিধিরা পক্ষ হতে পারে, যারা মারা গেছে ওনার প্রতিনিধিরা পক্ষ হতে পারে। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 145 ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়? কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে ভাই? এটা কি গণ উৎপাত, রাজনৈতিক অসন্তোষ, পাবলিক পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা? না, ভূমি বিরোধজনিত শান্তিভঙ্গের আশঙ্কা রোধ। এরপরে প্রশ্ন আসছে, নিম্নোক্ত কোন পরিস্থিতি থেকে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধি 145 ধারার ক্ষমতা প্রয়োগ করা যাবে? সেটা হলো ভূমির দখলজনিত বিরোধ। আবার প্রশ্ন আসছে যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 145 ধারার ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য কোনটি? ভূমি বিরোধজনিত শান্তিভঙ্গের আশঙ্কা রোধ। এরপরে আমরা দেখার চেষ্টা করি 146 ধারাতে কি বলা আছে। তাহলে বিরোধীয় বিষয়ে ক্রোক করার ক্ষমতা 146-এ কি বলা আছে? যে ক্ষেত্রে কোনো পক্ষ দেখায় যে বিরোধীয় বিষয় নিয়ে আর কোনো বিরোধের অস্তিত্ব নেই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 145-এর 5 ধারায় 145 ধারার প্রদত্ত আদেশ বাতিল করতে পারে। পরীক্ষায় আসতে পারে যখন বিরোধীয় সম্পত্তিতে কোনো বিরোধের অস্তিত্ব নেই, তখন কি করবে? তখন 145 ধারার আদেশ বাতিল করতে পারে। অন্যদিকে 145 ধারার আদেশের কোনো পক্ষ দখলে ছিল না বলে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত গ্রহণ করে বা কোনো পক্ষ দখলে ছিল সে বিষয়ে নিজে সন্তুষ্ট হতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে 146-এর 1 ধারায় ম্যাজিস্ট্রেট 145 ধারার বিরোধীয় 145 ধারার বিরোধীয় বিষয়ে ক্রোক করতে পারে যতক্ষণ না পর্যন্ত কে উক্ত বিরোধীয় বিষয়ের অধিকারী বা উক্ত বিষয়ের দখল পাওয়ার অধিকারী কোনো পক্ষ ইখতিয়ার সম্পন্ন আদালত নির্ধারণ করে। তাহলে আমরা কি বুঝলাম বিষয়টা? আমরা এখানে বুঝেছি যে যখন বিরোধীয় সম্পত্তিতে আপনার আহ, আহ, মানে কেউ যদি দখল দেখাইতে না পারে, মানে বলতেছে কি 145 যারা আজের তারিখ থেকে কোনো পক্ষ দখলেই ছিল না, কোনো পক্ষই দখলে ছিল না, তখন আদালত কি করবে? এটা ক্রোক করবে যতক্ষণ না পর্যন্ত বিরোধীয় বিষয় অধিকারী উক্ত বিষয়ের দখল পাওয়ার অধিকারী কোনো ইখতিয়ার সম্পন্ন আদালত নির্ধারণ করে। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা দেখার চেষ্টা করি রিসিভারের বিষয়ও। এখানে 146-এর 2-এ রিসিভারের কথা বলা আছে। 147-2-এ বলতেছে উপযুক্ত মনে করলে ম্যাজিস্ট্রেট প্রকৃত বিষয়বস্তু রক্ষণাবেক্ষণের জন্য, এগুলো দেখাশোনার জন্য রিসিভার নিয়োগ করতে পারে, যদি না দেওয়ানি আদালত ইতিপূর্বে বিরোধীয় সম্পত্তিতে কোনো রিসিভার নিয়োগ না করে। এখানে ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট, এখানে ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বোঝানো হয়েছে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখার চেষ্টা করি 148, যাকে বলা হয় লোকাল ইনকোয়ারি, স্থানীয় অনুসন্ধান। এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণ কল্পে স্থানীয় অনুসন্ধান প্রয়োজন হলে জেলা ম্যাজিস্ট্রেট বা তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে উক্ত অনুসন্ধান করতে প্রেরণ করতে পারে এবং তার পরিচালনার জন্য প্রয়োজনীয় লিখিত নির্দেশ দিতে পারে। যেহেতু জেলা ম্যাজিস্ট্রেট একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার অধস্তন ম্যাজিস্ট্রেট বলতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মর্মে গণ্য হবে। তাহলে 148 ধারা ম্যাজিস্ট্রেট আদেশক্রমে তার অধস্তন কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে স্থানীয় অনুসন্ধান করতে পারে। তাহলে 144 থেকে 148 ধারা পর্যন্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত সকল আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে রিভিশন দায়ের করা যায়। কোথায় রিভিশন দায়ের করব? দায়রা আদালতে রিভিশন দায়ের করা যাবে। যদিও এটা আমরা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে করি, কিন্তু রিভিশনটা হবে দায়রা আদালতে। এটা একটু মাথায় রাখতে হবে, পরীক্ষায় এটা আসার সম্ভাবনা অনেক বেশি। যে 100, এটা আপনাদেরকে ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে যে 145-এর মামলা যদি আপনার কোনো আদেশের, হ্যাঁ,
বিরুদ্ধে কোথায় রিভিশন করতে হবে? দায়রা আদালতে রিভিশন করতে হবে। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। আপনারা কখনো আইনের 7টি আইনের নাম সংক্ষেপে বলবেন না, ভাইবার জন্য বলছি। জিজ্ঞাসা করলে আপনারা বা কেউ জিজ্ঞাসা করলে আপনারা সংক্ষেপে বলবেন না, বলবেন যে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর বিধান অনুসারে ভূমি সংক্রান্ত বিরোধের কারণে শান্তিভঙ্গের আশঙ্কায় কোনো প্রকৃত সম্পত্তির রিসিভার নিয়োগ করেন কে? তাহলে জেলা ম্যাজিস্ট্রেট পারে। কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট পারে, বা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটও, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে। তাহলে কে পারে? আমরা উত্তর, অ্যাকুরেট উত্তর হচ্ছিল যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে। এটা না থাকলে আমরা জেলা ম্যাজিস্ট্রেট দিতাম, কিন্তু যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা পারে। রিসিভারের কাজ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট এগুলো করবে। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 লোকাল ইনকোয়ারি কি করতে পারে? সেম ভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকাল ইনকোয়ারি করতে পারেন। কে লোকাল ইনকোয়ারি করবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্থাবর সম্পত্তি বিরোধের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট সরজমিনে অনুসন্ধান এর আদেশ দিতে পারে 148 ধারায়। ওকে, তাহলে আমরা বিষয়গুলো দেখার চেষ্টা করেছি। যে যদি আমরা দেখি যে একটু সেলফ প্র্যাকটিসে দেখি, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 145 ধারার কার্যক্রম একটি কি? এটা প্রায় দেওয়ানি, প্রায় নির্বাহী। ওই যে বললাম কোয়াশি, এটা আধা দেওয়ানি আধা ফৌজদারি। তাহলে ভূমি, পানি বা সেগুলো সীমানা সংক্রান্ত বিরোধের কারণে জনসাধারণের শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে উক্ত ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির কোন ধারা প্রযোজ্য হবে? 145 ধারা প্রযোজ্য হবে। দি কোড অফ দি কোড অফ সিভিল প্রসিডিউর, এখানে ভাই সিভিল প্রসিডিউর হবে না, ক্রিমিনাল। আচ্ছা, এটা ভুল কেন করলে রে ভাই? এটা তো ভুল ভুল ভুল। 145 আলাদা জারি করতে, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর হবে, ভুল। এটা হবে সিভিল, হবে না। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 145 আলাদা জারি করতে পারে কে? ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা। এটাই হলো অ্যাকুরেট আনসার, হুট করে দেখাই ফেলবেন না। উত্তর আছে দুইটাই, নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে, জেলা ম্যাজিস্ট্রেটও পারে, ঠিক আছে। কিন্তু উত্তর দুইটা যখন একসাথে আছে তাহলে এটাই হবে। অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বিরোধীয় বিষয়বস্তু বা সেটার নিকট প্রকাশ্য স্থানে 145 ধারার আদেশের কয়টি কপি লটকিয়ে দিতে হবে? একটি কপি, সর্বনিম্ন একটি কপি লটকিয়ে দিতে হবে। এরপরে 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 হচ্ছে হলো প্রোভাইডেড ফার্দার দ্যাট ইফ ইট অ্যাফেয়ার্স টু দ্য ম্যাজিস্ট্রেট দ্যাট দ্য পার্টি হ্যাজ এ উইথেন next before আমরা 2 month command 2 months next before date of such order being forcibly and wrongfully disposed, he may treat the party and disposes as if he had been in possession at such date। শূন্যস্থানে পূরণ করো। আমরা 2 মাস পেয়ে গেছি, অলরেডি বুঝে গেছি। 145 ধারা আদেশের বহিত পূর্বে কত মাসের মধ্যে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে বেদখল করলে? পূর্বে কত মাস? 2 মাসের মধ্যে। কত মাসের মধ্যে? 2 মাসের মধ্যে। ফৌজদারি কার্যবিধি 145 ধারা ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত কোনটি নির্ধারণ করতে পারেন? আমরা দেখার চেষ্টা করি, যে 145 আদেশ প্রদানের তারিখে বিরোধীয় বিষয় কে দখলে ছিল। ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে বিরোধী বিষয়বস্তুতে কোনো পক্ষ দখলে ছিল না বা কে দখলে আছে তা নির্ধারণ করা সম্ভব না, তখন তিনি কি আদেশ দিতে পারেন? তিনি সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারেন। তিনি সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারেন। কেউই দখলে ছিল না, ক্রোকের আদেশ দিতে পারেন। ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয় যে বিরোধীয় বিষয়ে শান্তিভঙ্গের কোনো আশঙ্কা নাই, তাহলে উনি কি করবেন? তাহলে তিনি 145 আদেশ বাতিল করতে পারেন এবং সম্পত্তি ক্রোকের আদেশও বাতিল করতে পারেন। নিম্নলিখিত কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 145 দ্বারা আদেশ বাতিল করতে পারেন? কোন ক্ষেত্রে পারেন ভাই? এটা হলো কোনো পক্ষ দেখায় যে ভূমি বা পানি সংক্রান্ত কোনো বিরোধ নাই। তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন আমরা দেখে গেছি। লাস্ট প্রশ্ন দেখি 145 আদেশের ক্ষেত্রে প্রতিকার কোথায়? ওই যে বললাম দায়রা আদালতে। দায়রা আদালতে, দায়রা আদালতে কি হবে ভাই? রিভিশন হবে। দায়রা আদালতে রিভিশন হবে। এখন আমরা জানার চেষ্টা করি যে ফৌজদারি মামলা দায়ের পরবর্তী কার্যপদ্ধতি, এটা একটু জানার চেষ্টা করি। ফৌজদারি মামলা আমরা একটু দায়েরের ওখানে যাই। ওকে, যে কোনো ব্যক্তি দুটি উপায়ে ফৌজদারি মামলা দায়ের করতে পারে। কয়টি উপায়ে দায়ের করতে পারে? পরীক্ষায় আসতে পারে। 2টি উপায়ে ফৌজদারি মামলা দায়ের করতে পারে।
তাহলে আমরা দেখি তিনি কোন অপরাধ সংগঠনের বিষয়ে থানায় পুলিশের নিকট সংবাদ প্রদান করতে পারে বা তিনি ম্যাজিস্ট্রেটের নিকট গিয়েও নালিশ দায়ের করতে পারে। আপনারা ফৌজদারি মামলা কোথায় কোথায় দায়ের করবেন? আপনারা থানায়, থানায় পুলিশের নিকট সংবাদ প্রদান করে পারবেন, ম্যাজিস্ট্রেটের নিকট আপনারা নালিশ দায়ের করেও আপনারা ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন। তাহলে থানায় পুলিশের নিকট আমলযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে পুলিশ 154 ধারায়, কত ধারায়? 154 ধারার পদ্ধতি অনুসরণ করে আমল অযোগ্য অপরাধের সংবাদ প্রদান করা হলে 155 ধারা অনুসরণ করে। অন্যদিকে কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট আমলযোগ্য বা আমল অযোগ্য উভয় 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 বিষয়ে নালিশ দায়ের করতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যুল আযীম। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 200 ধারার পদ্ধতি অনুসরণ করে। কোন ধারায়? যখন আপনি নালিশ দায়ের করবেন ম্যাজিস্ট্রেটের কাছে, তাহলে ম্যাজিস্ট্রেট কোন ধারার পদ্ধতি অনুসরণ করবেন? 200 ধারার পদ্ধতি অনুসরণ করবেন। এক্ষেত্রে পুলিশের নিকট অপরাধ সংগঠনের বিষয়ে সংবাদ দেওয়া হোক বা ম্যাজিস্ট্রেট নিকট দায়ের করা হোক, চূড়ান্তভাবে ম্যাজিস্ট্রেট 190 ধারার অধীন অপরাধটি আমলে নিবে। যেখানেই হোক, আপনি 200 ধারায় মামলা করেন আর 154 ধারায় পুলিশের কাছে বা থানায় মামলা করেন, চূড়ান্তভাবে ম্যাজিস্ট্রেট 190 ধারায় অপরাধটি আমলে নিবে। তাহলে আমলে নেওয়ার জন্য বিষয়টি ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়। তাহলে আমরা দেখি ফৌজদারি মামলা দায়ের। কি দেখলাম? ফৌজদারি মামলা দায়ের। ওকে, ম্যাজিস্ট্রেট পুলিশকে আমলযোগ্য অপরাধের কোনো সংবাদ প্রদান, আমরা বুঝে গেছি 154 ধারা। আর ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের, তাহলে এটা কত দাঁড়ায়? এটা হলো 200 দাঁড়ায়। কথা হয়ে গেল। তাহলে এই দু জায়গাতে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। পুলিশ আমলযোগ্য অপরাধে আপনাদেরকে ভাইবা বোর্ডেও জিজ্ঞাসা করতে পারে অনেক সময় যে আপনি ফৌজদারি মামলা কোথায় দায়ের করবেন। তাইলে আপনি ফৌজদারি মামলা দায়ের করতে পারেন, বলবেন যে স্যার ফৌজদারি মামলা আমরা থানায়ও দায়ের করতে পারবো। সেটা স্যার দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর ধারা 154 অনুযায়ী। আর আমরা সেটা ম্যাজিস্ট্রেটের কাছেও আমরা নালিশ দায়ের করব 200 ধারায়। ঠিক আছে, 200 ধারা অনুযায়ী নালিশ দায়ের করতে পারবো। এটা একটু মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নিবে, এই যে বললাম দুটা বিষয়ে যেখানেই দায়ের করেন ম্যাজিস্ট্রেট 190 ধারা একটা অপরাধ আমলে নিবে। আমরা সামনে দিনগুলোতে দেখব তিনটা উৎসের উপর ভিত্তি করে আপনার হলো ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেওয়া হয়। এগুলো আমরা আলোচনা করব। নিম্নে পুলিশের নিকট মামলা দায়ের এবং ম্যাজিস্ট্রেট নিকট অভিযোগ দায়েরের পদ্ধতি আলোচনা করা হলো। উক্ত মামলা দায়ের করার পরবর্তীতে আপনি বিস্তারিত আলোচনা দেওয়া হলো। আচ্ছা, যাও বিগত সময়ে কি প্রশ্ন আসছে আমরা একটু দেখি। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারার অধীনে ফৌজদারি মামলা দায়ের করা যায়? কোন ধারার অধীনে? ওই যে 154 এবং 200, এই দুইটা ধারার অধীনে ফৌজদারি মামলা দায়ের করা যায়। ব্যাখ্যাটা দেখি একটু। 154 ধারার প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করার মাধ্যমে পুলিশের নিকট, এখানে আপনি যখন একটা এজাহার দিবেন, আপনি যখন একটা আমলযোগ্য অপরাধের সংবাদ দিবেন, তখন আপনি যদি লিখে দেন সেটা এজাহার হিসেবে ট্রিট করবে। এজাহারের পরবর্তীতে ওনারা এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ প্রাথমিক তথ্য বিবরণীতে পুলিশ এটা লিখবে। তারপরে হলো 200 ধারা নালিশি দরখাস্ত দায়ের করার মাধ্যমে ম্যাজিস্ট্রেট ফৌজদারি মামলা দায়ের করা যায়। থানায় বা পুলিশের নিকট মামলা দায়ের 154 এবং 155। 154 হলো আমলযোগ্য অপরাধের বিষয়টা, আর 155 হলো আমল অযোগ্য অপরাধের মামলা। কোথায়? পুলিশের নিকট। দেখেন, আমলযোগ্য অপরাধের সংবাদ 154, যেটা আমলযোগ্য, একদম সিরিয়াস ম্যাটার। এখানে পুলিশ গ্রেপ্তার করতে কোনো বাধ্যবাধকতা নেই। আপনাদেরকে ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করার সম্ভাবনা থাকে যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে কি ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন আছে কি না। আমলযোগ্য কোনো অপরাধের ক্ষেত্রে আপনি যখন একটা মামলা রুজু করবেন থানাতে, তখন পুলিশ কোনো ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই আসামিদেরকে গ্রেপ্তার করতে পারবে। আর অযোগ্য, যেটা আমল অযোগ্য মামলার সংবাদ 155 ধারাতে বলা আছে। তাহলে আমল অযোগ্য মামলা তদন্তের কথা বলা আছে, তদন্ত হলো 156তে বলা আছে। তখন আমলযোগ্য মামলার তদন্ত করবে কোন ধারা অনুযায়ী? 156 ধারা। আমল অযোগ্য মামলা তদন্ত করবে 155(2) অনুযায়ী। এই জায়গাগুলো একটু ধারাগুলো মনে রাখবেন, এগুলো হট জোন, এগুলো এমসিকিউতে আসবে। এর বাইরে ভাই কিচ্ছু নাই। যদি আপনারা আইন পাঠটা একটু ভালোভাবে বিস্তারিত পড়তে পারেন, আমাদের হ্যান্ড নোটটা বারবার রিভিশন দিতে পারেন, পাস। এখানে ফিল করার কোনো পসিবিলিটি নাই। ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী পুলিশকে আমলযোগ্য এবং আমল অযোগ্য উভয় ধরনের মামলা বা অপরাধ সংগঠনের সংবাদ প্রদান করা যায়। আপনি পুলিশকে দু ধরনের মামলা করতে পারবেন।
হ্যাঁ, এটা হলো আমলযোগ্য মামলা, আমলযোগ্য এবং আমল অযোগ্য উভয় ধরনের মামলা অপরাধ সংগঠনের সংবাদ প্রদান করতে পারবেন পুলিশের কাছে, সমস্যা নাই। পুলিশের এই আমলযোগ্য অপরাধের কগনিজেবল অফেন্স বলা হয়। আমলি কোর্ট বলা হয় এক ধরনের, যেখানে মামলা নেওয়া হয় সেটাকে আমলি কোর্ট বলা হয়। আর যে অপরাধটা আপনার হচ্ছিল গুরুতর, তাকে বলা হয় কগনিজেবল অফেন্স। সংবাদ দিলে পুলিশ 154 দ্বারা লিপিবদ্ধ করে। অন্যদিকে পুলিশকে আমলযোগ্য অপরাধের নন কগনিজেবল অফেন্সের সংবাদের ক্ষেত্রে পুলিশ 154 দ্বারা অনুসরণ করবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে এরপরে ওনাদেরকে, আসামিদেরকে গ্রেপ্তার করবে। এরপরে হলো 154 আমলযোগ্য অপরাধের সংবাদ, ইনফরমেশন অফ কগনিজেবল কেস। তাহলে আমলযোগ্য অপরাধ বা আমল অযোগ্য মামলা সংগঠনের প্রত্যেকটি তথ্য পুলিশ ফৌজদারি কার্যবিধি 154 ধারায় গ্রহণ করে। আমলযোগ্য অপরাধ সংগঠনের তথ্য পুলিশের নিকট মৌখিক বা লিখিত আকারে প্রদান করা। আপনাদেরকে বার কাউন্সিল জানতে চাইবে আপনি আমলযোগ্য অপরাধের সংবাদ কি লিখে দেওয়া লাগবে, মৌখিক দেওয়া যাবে নাকি লিখিত দেওয়া লাগবে? উভয়ভাবে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি, সেটা 154 ধারায় বলা আছে। 154 ধারায় বলা হয়েছে আমলযোগ্য অপরাধের সংবাদ সংগঠন সম্পর্কিত প্রত্যেকটি তথ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট মৌখিকভাবে প্রদান করা হলে তিনি বা তার নির্দেশনা লিখিত আকারে লিপিবদ্ধ করবে বা করাবে। সংবাদদাতাকে, যিনি সংবাদ দিয়েছেন, তাকে পড়ে শোনাবে। এবং এরপরে এমন প্রত্যেকটি সংবাদ তার লিখিত আকারে দেওয়া হোক আহ, বা লিখিত আকারে লিপিবদ্ধ করা হোক, সংবাদদাতাকে স্বাক্ষর করাবে। যিনি যিনি সংবাদটা দিবেন তার কাছ থেকে স্বাক্ষর নিবে। থানায় রক্ষিত বইতে, রেজিস্টার বই আছে, সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে উক্ত তথ্যের সারাংশ লিপিবদ্ধ করবেন। ঠিক আছে? এজাহার কি জিনিস, এটাও গুরুত্বপূর্ণ। ওই যে বললাম, আপনি একটা সংবাদ আপনি একটা সংবাদ নিয়ে পুলিশের কাছে গেলেন, থানাতে গেলেন, লিখে নিয়ে গেলেন, এটাই হলো এজাহার। এজাহারের পরবর্তী ধাপ হলো এফআইআর। তখন এটা এফআইআর এর ফর্মে, এফআইআরটা একটা ফর্ম আর এটা একটা অভিযোগ। এজাহারটা একটা অভিযোগ, এটা ফর্ম না, এটা অভিযোগ, এটা লিখিত কোনো অভিযোগ বা এটা এটা সংবাদ দেওয়ার একটা মাধ্যম। আর এফআইআর হলো পুলিশের একটা ফর্ম। দেখেন, আমলযোগ্য অপরাধ সংগঠন মৌখিক বা লিখিত তথ্য প্রাথমিকভাবে পুলিশের নিকট পৌঁছায়, তা হলো প্রাথমিক তথ্য। পুলিশ রেগুলেশন এর 243 ধারা, পিআরবির 243 ধারায় আমলযোগ্য অপরাধ সংগঠনের প্রাথমিক তথ্য সম্পর্কে পরিচিত ব্যক্তি, যিনি ঘটনাটি শুনেছে, দেখেছে, তিনি মৌখিক, লিখিত আকারে থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট সংবাদটি দিতে পারেন। সংবাদটি মৌখিক আকারে দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বা তার নির্দেশনা লিখিত হবে সাদা কাগজে এবং সংবাদদাতাকে পড়ে শোনাতে হবে। আমলযোগ্য অপরাধ সংগঠনের লিখিত এবং এই সংবাদ মৌখিক লিখিত সংবাদ এজাহার দরখাস্ত নামেও পরিচিত। যেটা লিখে আপনি দিবেন এটাকে দরখাস্ত বা এজাহার নামে পরিচিত। যে ব্যক্তি সংবাদদাতা এজাহার দায়ের করে সেই ব্যক্তি এজাহারে স্বাক্ষর করবে। তাহলে আমরা এজাহার বুঝে গেছি। তাহলে যেটা লিখিয়ে আদালতে আমরা যেটা আমরা পুলিশের কাছে দিব সেটাই হলো এজাহার। তাহলে আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলার অর্থ এমন অপরাধ বা মামলা যেটা পুলিশ ফৌজদারি কার্যবিধির বা দ্বিতীয় তফসিল অনুসারে বলবৎ বা অন্য কোনো আইনের অধীনে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ কি করতে পারে? এটা দ্বিতীয় তফসিল অনুসারে বা বর্তমানে অন্য কোনো আইনের অনুসারে অধীনে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে, উইদাউট ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে। তাহলে আমলযোগ্য অপরাধ বা আমল অযোগ্য মামলার অর্থ হলো এমন অপরাধ বা মামলা যেক্ষেত্রে পুলিশ আদেশ ছাড়াই গ্রেপ্তার করতে পারে। আমরা এগুলো ইতিমধ্যে অনেকবার বলেছি। এগুলো আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে কারো অনুমতি লাগে না, সরাসরি পুলিশ গ্রেপ্তার করতে পারে। এই যে দেখেন এফআইআর, আমরা যে বললাম প্রাথমিক তথ্য বিবরণী, এটা কি জিনিস? প্রাথমিক তথ্য বা এজাহারটি আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হলে, তাহলে আপনি একটা তথ্য দিলেন, সেটা কগনিজেবল একটা অফেন্স, খুবই গুরুতর একটা ঘটনা। এটাকে কি করবে? এই অথবা এজাহারটা কি হলো? এই প্রাথমিক তথ্য বা এজাহারটি আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হলে শুধুমাত্র তখনই অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীতে আহ, আহ, অন্তর্ভুক্ত করা হয়। এটা যখন সিরিয়াস ম্যাটার হবে তখন এরা এফআইআর এ ট্রিট করে, এফআইআর এর মধ্যে এটা করে। এরপরে এজাহারে উল্লেখিত তথ্য ব্যবহার করে পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম পূরণ করে এবং আমলযোগ্য অপরাধের প্রত্যেকটি তথ্য
বিপি ফর্ম 27 রক্ষিত থাকে। তাইলে এই ফর্মের নাম্বারটা কত? 27 নং। এটা হলো পুলিশ ও যে পিআরবি এখানে বিবি ফর্ম নং 27-এর মধ্যে এটাকে এফআইআর নং হচ্ছে 27। এই বিবি ফর্ম নং 27 প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম নামে পরিচিত। এই 27 নাম্বার ফর্মটাকে আপনাকে বিবি ফর্ম, এটাকে এফআইআর হিসেবে পরিচিত। ঠিক আছে, ওনাদের নাম্বার। প্রাথমিক তথ্য বিবরণীতে অভিযুক্ত ব্যক্তির নাম, জ্ঞাত অজ্ঞাত, শাস্তিযোগ্য ধারা, আইন, অপরাধ সংগঠনের সময়, স্থান, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, জব্দ মালামালের তালিকা যদি থাকে ইত্যাদি উল্লেখ করা হয়। তাহলে প্রাথমিক তথ্য বিবরণী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করবে এবং উক্ত বিবরণী পাদদেশে সংবাদদাতার স্বাক্ষর বা টিপসই থাকতে হবে। এভাবে প্রাথমিক তথ্য বিবরণী দায়েরে যে মামলা দায়ের করা হয় তাকে এফআইআর কেস বলা হয় বা এটাকে পুলিশ কেসও বলা হয়। ঠিক আছে, এমন মামলা জেনারেল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়, তাই এটাকে জিআর কেসও বলা হয়। তাই আমরা বুঝে গেছি যে পুলিশের নিকট যে মামলাগুলো করা হয়, থানায় যে মামলাগুলো করা হয়, আসলে এগুলো হচ্ছে জিআর কেস। আর কোর্টের মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলাগুলো করা হয় এগুলো হচ্ছে সিআর কেস। এগুলো বুঝতে হবে। তাহলে জিআর মামলার পক্ষ হিসেবে সংবাদদাতার নাম থাকে না, বরং সংবাদদাতার নামের পরিবর্তে পক্ষ রাষ্ট্র হিসেবে ব্যবহার করা হয়। দেখবেন রাষ্ট্র বনাম কেরামত আলী এরকম লেখে কেন? জিআর মামলা হলে ওখানে সংবাদদাতার নাম থাকে না, ওখানে কি থাকে? রাষ্ট্র থাকে, রাষ্ট্র। জিআর মামলায় মামলার পক্ষ হিসেবে সংবাদদাতার নাম থাকে না, সংবাদদাতার নামের পরিবর্তে কি থাকে? রাষ্ট্র ব্যবহার করা হয়। এটাও জানাটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ জিআর মামলার পক্ষ হিসেবে রাষ্ট্রের নাম থাকে, যেমন রাষ্ট্র বনাম রশিদ অন্যান্য। এরপরে আমরা দেখি যে এখান থেকে কি প্রশ্ন আসছে। আমরা দেখি এফআইআর কার নিকট দায়ের করা যায়। ওই যে আমরা স্থানীয় থানায় এফআইআর দায়ের করা যায়। কোনো আমল যোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে ফৌজদারি কার্য 154 ধারা এজাহার স্বাক্ষর করবেন কেন? সংবাদদাতা, সংবাদদাতা করবেন, যিনি সংবাদ দিয়েছেন উনি স্বাক্ষর করবেন। আর 155 ধারাতে কি বলতেছে? আমলযোগ্য মামলা সংবাদ। তাহলে আমল অযোগ্য অপরাধ বা আমল অযোগ্য মামলা সম্পর্কিত কোনো তথ্য পুলিশের নিকট প্রদান করা হলে পুলিশের দায়িত্ব 155 ধারায় আলোচনা করা হয়েছে। উনি দুটি উপধারা আছে এখানে। একে বলতেছে কি, 155 একে বলতেছে আমল অযোগ্য, যেটা আমলে নেওয়ার মতো কোনো বিষয় না, আমলে নেওয়ার মতো কোনো বিষয় না, এগুলো আমল অযোগ্য, অর্থাৎ ঘটনাটা কম গুরুতর এই টাইপের। থানা রক্ষিত বইতে তিনি সারমর্ম লিপিবদ্ধ করবেন, অর্থাৎ জেনারেল ডায়েরি বলা হয়। মানে জিডিতে, এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবে। সংবাদদাতাকে কি করবে? ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবেন, কারণ থানা রক্ষিত বইয়ে তিনি সারমর্ম লিপিবদ্ধ করবেন। এরপরে 155(2)-এ বলা হয়েছে এমন মামলা, আমরা জিডি হিসেবে যেটা বলি আর কি, ওইটাই হচ্ছে হলো প্রথমে ওই রক্ষিত বইতে লিপিবদ্ধ করবেন এবং কেউ ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবেন। 2-এ বলতে হয় যে এমন মামলা বিচার করার এখতিয়ার আছে বা বিচারের জন্য এখতিয়ার আছে এমন প্রথম বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত, মাইন্ড ইট, এই দুই শ্রেণীর অনুমতি ব্যতীত কোনো পুলিশ তদন্ত করবে না, তদন্ত করারও কোনো সুযোগ নাই, নিজে নিজে তদন্ত করার কোনো সুযোগ নাই। সুতরাং এটা পরিষ্কার যে কোনো পুলিশ অফিসার স্ব উদ্যোগে সোমোটু আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে না। এমন অপরাধের বিচার করার ইখতিয়ার আছে বা কি বলতেছে, পুলিশের পুলিশের নিকট যে অপরাধের তথ্য, আচ্ছা সরি, ওনারা নিজেরা নিজেরা এর তদন্ত শুরু করতে পারে না, এটা হলো প্রথম কথাবার্তা। এবং এমন অপরাধের বিচার করার ইখতিয়ার আছে বা বিচারের জন্য প্রেরণের ইখতিয়ার আছে এমন প্রথম দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ তদন্ত করতে পারবে। তাহলে পুলিশের নিকট যে অপরাধের তথ্য দেওয়া হয়েছে আমলযোগ্য অপরাধ হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত না করে 155 ধারা প্রাথমিক তথ্যটি সাধারণত থানায় রক্ষিত ফর্ম নং, এই যে 65, আগে আমরা এফআইআর এর ফর্ম নং দেখছি 27, আর এটা থানায় রক্ষিত ফর্ম নং, এটা হলো 65।
এই ধারার অধীন সাধারণ ডায়েরি, এই যে জিডি, জিডি সংক্ষেপে, ঠিক আছে, এই সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং অভিযোগ সহ সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবেন। সাধারণ ডায়েরিতে জিডি স্বাক্ষর করবেন সংবাদদাতা। এইভাবে 155 ধারার অধীন যে মামলা শুরু হয় তা নন জিআর মামলা নামে পরিচিত। একটা হলো ওই যে জিআর আর নন জিআর যদি বলা হয়, জিআর তো ভাই জিআর মামলা তো আমরা বুঝি, কোর্টে মামলা, সরি থানায় মামলা করলে সেটা জিআর মামলা। যেটা গুরুতর সেটা হলো আপনার হচ্ছে হলো এমনি জিআর মামলা, আর যেটা কম গুরুতর সেটা হলো নন জিআর মামলা নামেও পরিচিত। ওকে, 154 155 দেখি। সাধারণভাবে বলা হইতেছে এটা হলো আমলযোগ্য অপরাধ, আর এটা হলো আমল অযোগ্য অপরাধের সংবাদ। 155 154 দ্বারা এফআইআর এ ট্রিট করা হয় জিআর কেসে। এটা হলো এফআইআর তো ট্রিট করবে না, ওনার হলো জেনারেল ডায়েরিতে উঠাবে, এবং এটা নন জিআর কেস, ঠিক আছে, নন এফআইআর কেস, নন কগনিজেবল কেস নামেও পরিচিত। 156 দ্বারা ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া তদন্ত শুরু করতে পারে, এটা অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না। এটা ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে, এটা ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে না। কথা এগুলাই একদম ইজি, একবার শুধু ভিডিওটা শুনবেন আর আপনারা একটু পড়াশোনা করবেন, হয়ে যাবে। তাহলে পুলিশ আমলযোগ্য অপরাধের সংবাদ গ্রহণ করে 154 ধারায়, আমল অযোগ্য অপরাধ সংবাদ গ্রহণ করে 155 ধারায়। তাহলে দুটাতেই পুলিশ মামলা নিতে পারে, আমলযোগ্য হলে 154, আমল অযোগ্য হলে 155। পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করে 156 রেখে, আর আমল অযোগ্য হলে তদন্ত শুরু করে 155(2)-এ। সংবাদদাতা এজাহারে স্বাক্ষর করবে, প্রাথমিক তথ্য বিবরণীতে স্বাক্ষর করবেন সংবাদদাতা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুজনেই করবেন। তারপরে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 কোন ধারায় আমল অযোগ্য মামলার কথা বলা হয়েছে? আমল অযোগ্য, এটা আমল অযোগ্য মানে 155 ধারায়। তারপরে কোন মহানগর এলাকায় পুলিশ কর্মকর্তা আমল অযোগ্য মামলা তদন্ত করতে পারবে না যদি না সে অনুমতি না নেয়। কার অনুমতি না নেয়? আমল অযোগ্য মামলা কার অনুমতি নিবে? নিশ্চয়ই ইয়াতে কে থাকে, মহানগর এলাকায় কে থাকে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নাম কি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো মহানগর এলাকায় নাই। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন? কোন ধারায় অনুযায়ী পারে উনি? দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত কাজ করতে পারে না? এটা কোন ধারায় বলা আছে? এটা 156 ধারায় বলতেছে তদন্ত অনুমতি ছাড়াও পারে না, 156 ধারায় বলা আছে, কারণ এটা আমলযোগ্য অপরাধের সংবাদ ছিল। তাহলে পুলিশ এই যে ফৌজদারি কার্যবিধি 154 ধারায় আমলযোগ্য অপরাধ আমলে নিয়ে প্রাথমিক তথ্য বিবরণী ভুক্ত করে 156(1) ধারায় ম্যাজিস্ট্রেট অনুমতি ব্যতীত তদন্ত করতে পারে। পরীক্ষায় দেখেন আসছে ফৌজদারি কার্যবিধি কত ধারায় আমলযোগ্য মামলা, কত ধারায় আমলযোগ্য মামলা। তাহলে কত ধারায় আমলযোগ্য মামলা আমরা বুঝে গেছি 154 ধারা। আর কত ধারায় আমলযোগ্য মামলা? 155 ধারায়। ফৌজদারি কার্যবিধির কত ধারায় আমলযোগ্য, কত ধারায় পুলিশ আমলযোগ্য অপরাধের তথ্য এজাহার প্রাথমিক তথ্য বিবরণী? 154 ধারায়। এগুলো ভাই দেখলেই পারবেন, দেখলেই পারবেন, কোনো সমস্যা নাই, ইজি জিনিস, শুধুমাত্র বুঝাটা এগুলো গুরুত্বপূর্ণ, অর্জন পরীক্ষা আসতে পারে। এখন আমরা বলি যে এবার আমরা নালিশি মামলা দায়ের করব ম্যাজিস্ট্রেটের কাছে, সেটা হলো কোথায়? আমাদের আর 2 মিনিট 45 সেকেন্ড আছে, লাইনটা কেটে গেলে আমাদের কথা বলবো। আর আপনারা 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 ক্লাস করেন না, রাতে চাইলে ক্লাস করতে পারেন আজকে থেকে, রাত 10টা থেকে, ঠিক আছে। আমার হৃদয় ভাই আজকে জয়েন করেছে, ইব্রাহিম সর্দার জয়েন করেছে, তাহসিন জয়েন করেছে, বিকাশ নাই, খলিল নাই, আর অনেকে নাই। তো ঠিক আছে, আমরা তাহলে আরেকটু পড়ার চেষ্টা করি। এটা হলো ম্যাজিস্ট্রেটের নিকট আপনি মামলা করবেন কোথায়? ম্যাজিস্ট্রেটের নিকট মামলা করবেন, নালিশ দায়ের করবেন 200 ধারায়, সিআর মামলা যাকে বলা হয় আর কি, ঠিক আছে। এটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন অপরাধ যেখানে মামলা দায়ের করেন, 154 ধারায় মামলা দায়ের করেন, 155 ধারায় মামলা দায়ের করেন, 200 ধারায় মামলা দায়ের করেন, যাই করেন 190 ধারা আমলে নিবে, অপরাধ আমলে নিবে। এফআইআর করবে 156(3)-এ, প্রসেস ওয়ারেন্ট বা সমন দিতে পারে 202-এ,
আমরা যখন সেকেন্ড শিডিউল দেখবো, ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় তফসিল দেখবো, ওখানে বলা আছে সমন যাবে না ওয়ারেন্ট যাবে। তারপরে এরপরে সমন বা পরোয়ানা ইস্যু, এই প্রসেস গুলো 204 বলা আছে। খারিজ করে দেওয়ার বিষয় 203 বলা আছে। নালিশ ফেরত দিয়ে দিতে পারে 201-এ, তো নালিশটা ফেরত দিয়ে দিতে পারে। এখন ম্যাজিস্ট্রেট নিকট নালিশ দায়ের করা হলে ম্যাজিস্ট্রেট কি করবে? 200 ধারার অধীন নালিশকারী জবানবন্দি গ্রহণ করবে। আপনি নালিশ দায়ের করছেন মানে আপনাকে বলে, একটা মামলা যখন আপনি দায়ের করতে যাবেন কোর্টে গিয়ে, তখন সরাসরি ওনার সাথে কথা বলবে, আপনার নাম কি, কেন আপনি মামলাটা করতে আসছেন, কি সমস্যা, কি ঘটনা হয়েছিল, এগুলো সরাসরি ম্যাজিস্ট্রেট কথা বলবে। যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না, এইভাবে কথাবার্তা বলে আপনাকে শপথ করে বিষয়গুলো জানানো হবে। আমাদের লাইনটা কেটে যাবে। আমরা আগামী কালকে, আজকে রাত 10টা থেকে এখান থেকে শুরু করব। ভাই সবাই জয়েন করেন, আমি নোটিশ দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইন কেটে যাচ্ছে।